আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের বিশেষ নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গভীর রাতের কান্না। গল্প পাঠে আমি অত্রি, এডিটিংয়ে ভয়েস অব অত্রির মেম্বার্স। শুরু হচ্ছে আজকের গল্প গভীর রাতের কান্না। আনন্দ আর প্রদীপ সেদিন একটা চায়ের দোকানে বসে গল্প করছিল। হঠাৎ ভূতের কথা ওঠায় আনন্দ বললে, আমি সব ভূত প্রেতে বিশ্বাস করি না। প্রদীপ বলল, আমি বিশ্বাস করি। ভূত প্রেত একেবারে আজগুবি কথা নয়, কিন্তু ভূত সত্যি আছে। আনন্দ বলল, তুই ভূত দেখেছিস নাকি? আলবাত আলবাত দেখেছি। তাই নাকি? বল তাহলে, কোথায় দেখেছিস ভূত? প্রদীপ বলল, শোন তাহলে। এই বলে প্রদীপ 2 কাপ চায়ের অর্ডার দিয়ে সিগারেট ধরিয়ে বলতে আরম্ভ করল, আমার কাঠের ব্যবসা, তাই যখন প্রয়োজন হয় আমাকে কাঠের জন্য আসাম, উত্তরবঙ্গ, বিহার যেতে হয়। হঠাৎ একবার প্রয়োজন হলো আসাম যাবার। তখন ব্রিজ তৈরি হয়নি, তাই গঙ্গাসাগর হয়ে কাটিহার, তার ওপর দিয়ে যেতে হতো শিলিগুড়ি বা আসাম। তখন স্টেশনে ছিল একটা টিকিট ঘর আর একটা টিনের চালা যাত্রীদের জন্য, আর আলোর মধ্যে ছিল কেরোসিনের লণ্ঠন। এর কিছুটা দূরে রেল কোয়ার্টার। একটাতে থাকতো স্টেশন মাস্টার, আর একটায় কেরানি ও অন্যান্য কর্মচারীরা। সারাদিনে মাত্র 2-3টে ট্রেন এলে স্টেশনটা একটু জমজমাট হতো। মাঝপথে আবার ফাঁকা, জনমানব শূন্য। বিছানাপত্র বেঁধে খাবার কিছু সঙ্গে নিয়ে যথাসময়ে শিয়ালদহ স্টেশনে গেলাম। ট্রেন ছাড়তে আর 10 মিনিট। টিকিট কাউন্টার থেকে একটা দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে উঠলাম ট্রেনে। দেখতে দেখতে সময় চলে এলো। ট্রেন চলতে লাগলো। স্টেশন পার হতেই চারদিক অন্ধকার। সেই অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলল আসাম মেল। আমি যে কামরায় উঠেছিলাম তার মধ্যে খুব বেশি যাত্রী ছিল না। সব মিলিয়ে ছেলে মেয়ে 15 থেকে ওই খুব বেশি হলে 16 জন মাত্র হবে হয়তো। সিট প্রায় ফাঁকা দেখে বিছানা পেতে শুয়ে পড়েছি। একখানা ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়েও পড়লাম। ভোরবেলা হকারদের গরম চা, গরম সিঙারা ইত্যাদি বিভিন্ন কণ্ঠের চিৎকারে আর কুলিদের ওঠানামার দুমদাম শব্দে ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে চেয়ে দেখি সাহেবগঞ্জ স্টেশন। আর কাল বিলম্ব না করে বিছানা বগলে নিয়ে ব্যাগটা ঝুলিয়ে নেমে গেলাম। স্টেশনের বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে একটা চায়ের দোকানে চা নিলাম, সঙ্গে লুচি আলুর দম। চায়ের সঙ্গে সেগুলো খেয়ে সকালের আহার শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে স্টিমারের ওপাশে বেশ খানিকটা বালির ওপর দিয়ে হেঁটে উঠে বসলাম ট্রেনে। তখন রেলপথের অবস্থা ভালো ছিল না এতটা। অনেক সময় আস্তে আস্তে আবার থেমে থেমে যেত ট্রেন। কামরায় খুব লোক ছিল না, কাজেই বেশ আরাম করে বসলাম। গাড়ি স্টার্ট দিল, কিন্তু খুব আস্তে আস্তে। বালির ওপর দিয়ে জোরে চালানো অসম্ভব। এইভাবেই গাড়িটা এলো মতিহারি স্টেশনে। এখানে কিছু যাত্রী উঠল। এবার ট্রেন জোরে চলতে লাগলো। এখানে বয় এসে খাবারের অর্ডার নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই এলো কাটিহার স্টেশন। অনেক লোক ওঠানামা করতে লাগলো। আমার মাছ ভাতের অর্ডার ছিল, আমাকে বয় দিয়ে গেল। আমি দেরি না করে খাওয়ার পাট শেষ করে ফেললুম। সন্ধ্যার কিছু আগেই
শিলিগুড়িতে এসে পৌঁছালাম। এখানে গাড়ি প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছিল। ভোরে এসে পৌঁছালাম আলিপুরদুয়ার স্টেশন। স্টেশন মাস্টারের বয়স বেশি নয়, আর লোকটিও অমায়িক দেখলাম। তাকে জিজ্ঞাসা করলাম, এখানে কোনো হোটেল বা থাকবার জায়গা আছে? স্টেশন মাস্টার বললেন, তা এই জঙ্গলের জায়গায় হোটেল কোথায় পাবেন? এখানে বেশি যাত্রীও আসে না। তার কথা শুনে আমার চোখ তো কপালে উঠল একেবারে। আজ 2 দিন স্নান করিনি। এ অবস্থায় কোথায় যাই? আমার অবস্থা দেখে ভদ্রলোক বললেন, আপনি বোধহয় প্রথম এসেছেন এখানে। আগে হ্যাঁ। স্টেশন মাস্টার বললেন, তাই মশাই আমার সঙ্গে আসুন। এখানে আমার একটা মেস আছে, সেখানে আপনি 2-1 দিন থাকতে পারেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, ধন্যবাদ। আপনার এই অনুগ্রহের কথা চিরদিন মনে রাখব। রেলওয়ে কোয়ার্টার্সের মধ্যেই মেস। রেলের 10-12 জন কর্মচারী এখানে খায়। আমি মেসের একটা ঘরে বিছানাপত্র রেখে পাতকুয়ার স্নান করে আহারাদি সমাপ্ত করে একজন রেল কর্মচারীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে কাছাকাছি কাঠের কোনো ঠিকাদার আছে নাকি? তিনি বললেন, কাছাকাছি বলতে এখান থেকে 2 মাইল দূরে একজন কাঠ চালান দেবার ঠিকাদার আছে। তা কেন আপনি কি কাঠের ব্যবসা করেন? আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই তিনি বললেন, তাহলে ওর কাছেই যান, বুঝলেন? তাহলেই আপনার কাজ কিন্তু মিটে যাবে। তিনি লোকজন নিয়ে জঙ্গলে একপাশে বাংলো তৈরি করে বাস করছেন। সবকিছু শুনে আমি খুশি হলাম। তাড়াতাড়ি কাজ শেষ করে কলকাতায় ফিরে যাবার উদ্দেশ্যে আমি দুপুরেই ঠিকাদারের বাংলোয় যাবার কথা বললাম। কিন্তু রেল কর্মচারী বললে, তাই এখন গেলে ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে। তার চেয়ে আপনি সকালে উঠে যাবেন। এখানে আবার চিতা বাঘের ভয় আছে তো। আমি বললাম, দাদা উপায় নেই একেবারে। আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে কলকাতায়, সেজন্য কাজ মিটিয়ে ফেলতে চাই। আপনি বরং আমাকে পথের সন্ধান বলে দিন। তিনি বললেন, তাই দেখুন, আপনার যা মনে হয় তাই করবেন। এই স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রাস্তা পাবেন, ওই রাস্তায় 1 মাইল খানেক গেলে দেখবেন রাস্তাটা 2 ভাগ হয়ে গেছে। যেটা বাঁ দিকে জঙ্গলের দিকে গেছে, আপনি সেদিকে গিয়ে দেখবেন একটা কাঠের বাংলো। ওইটাই ঠিকাদারের বাংলো। আমি আর অপেক্ষা না করে টর্চ লাইটটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম ঠিকাদারের বাংলোর উদ্দেশ্যে। চলেছি তো চলেছি, পথ যেন আর শেষ হয় না। শেষে ঠিকাদারের আস্তানায় এসে হাজির হলাম। ভাগ্যের জোরে তিনি তখন বাংলোতেই ছিলেন। ভদ্রলোক বাঙালি নয়, যত্ন করে আমায় বসালেন, চা খাওয়ালেন, তারপর ব্যবসার কথাবার্তা পাকা করে বেরিয়ে পড়লাম সেখান থেকে। তিনি বাংলোতে থাকতে বলছিলেন। আমি বললাম, ধন্যবাদ, থাকবার একেবারে উপায় নেই। কলকাতায় ফিরতে হবে। ঠিক সময় মতো যদি স্টেশনে পৌঁছতে পারি তাহলে রাতের ট্রেনেই কলকাতা রওনা হব। এই কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়লাম। প্রায় 1 মাইল রাস্তা হাঁটার পর হঠাৎ দেখি
সারা আকাশ কালো মেঘে ঢেকে গেল। দুপাশে জঙ্গল। টর্চ লাইটের ব্যাটারি ওটা প্রায় শেষ। তাড়াহুড়োতে নতুন ব্যাটারি নিতে ভুলে গেছি। ব্যাটারির অল্প আলোতে এগিয়ে চলেছি। হঠাৎ সামনে একটা কালো কুকুর দেখতে পেলাম। চোখ দুটো তপ করে চলছে। আমি বারবার আঁতকে উঠছিলাম। হঠাৎ এলোপাতারি হাওয়া আর সেই সঙ্গে বৃষ্টি। কুকুরটা অন্ধকারে মিশে গেল। আমিও আশ্রয়ের আশায় ছুট দিলাম। কিছু দূর এসে মনে হলো আমি অন্যদিকে এসেছি। এমন সময় বিদ্যুতের আলোয় খানিকটা দূরে দেখা গেল একখানা ঘর। আমি ছুটলাম সেই দিকে। ঘরের কাছে গিয়ে দেখলাম দরজা খোলা। আমি কোনো কিছু না ভেবে ভেতরে ঢুকে গেলাম। টর্চ লাইট জ্বেলে দেখলাম ঘরটা বৈঠকখানা বলেই মনে হয়, তবে ঘরের মধ্যে আসবাব কিছু নেই। চারিদিক ধুলো বালি জমা আছে। ভেতর দিকে একটা দরজা, সেটাও খোলা। সেই দরজা দিয়ে দেখলাম একটা ছোট উঠোন। বুঝতে পারলাম ঘরে কেউ থাকে না। যাই হোক, যখন পেয়েছি তখন বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করা যাক, এই ভেবে দরজার পাশে কাঠের মেঝের উপরেই বসে রইলাম। বৃষ্টি যেন থামতেই চায় না। যত রাত হয় বৃষ্টি আরো জোরে হয়। টর্চ লাইটের আলোতে হাত ঘড়িটা দেখে নিলাম। তখন রাত 1টা। চুপ করে বসে আছি নিরুপায় হয়ে। হঠাৎ মাথার উপর ঝটপটানির আওয়াজ। চমকে উঠে দেখি একটা বাদুড় আমার মাথার উপর ঘুরপাক খাচ্ছে। ঘুরতে ঘুরতে ঘরের এক কোণে ঝুলে রইল। চোখ দুটো কি ভয়ঙ্কর, যেন আগুনের মতো জ্বলছে। ভয়ে কাঠ হয়ে বসে রইলাম। ঘরের ভেতর থেকে নানা রকম শব্দ। হঠাৎ কখনো মনে হলো কেউ ঘুরে বেড়াচ্ছে। আবার পরক্ষণে শোনা গেল বিচিত্র সব শব্দ, পশু পাখির আওয়াজ। বাদুড়টা ঝটপট করতে করতে আমার মাথার উপর দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিছুক্ষণ কেটে গেল, কোনো শব্দ নেই। এমন সময় ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো। কান্নার শব্দ। চমকে উঠলাম আমি। বুঝলাম কোনো মেয়ে ছেলে কাঁদছে। ঘরে তাহলে লোকজন আছে। এই ভেবে সাহস পেলাম প্রথমটা। একবার ভাবলাম ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আবার ভাবলাম কি দরকার পরের ব্যাপারে মাথা গলাবার। বৃষ্টি অনেকটা কমে এসেছে, কিন্তু কান্নার শব্দ কমেনি তো। একঘেয়ে কান্নার শব্দে অসহ্য হয়ে উঠলাম। ভাবলাম স্টেশনে ফিরে যাওয়া উচিত ছিল। বিরক্ত হয়ে টর্চটা হাতে নিয়ে ভেতরে গেলাম। সামনে ঘর থেকে কান্নার শব্দ আসছিল। দরজা খোলা ছিল। সাহস করে ঢুকে গেলাম ঘরের মধ্যে। ঘরে লোকজন তো দূরের কথা, একটা আসবাবপত্র নেই। শুধুমাত্র একটা পুরনো শাড়ি পরে আছে। টর্চ নিভিয়ে ঘর থেকে বেরিয়ে আসবো, কি আবার আবার কান্নার শব্দ এলো। হ্যাঁ, কেউ কোথাও নেই তো। অথচ কাঁদছে কি তারে। আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম, কে 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 কাঁদছো? উত্তর দাও, কেউ আছো ঘরেতে? সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপর কে যেন হেসে উঠল। সেই হাসি শুনে বুকের রক্ত জল হয়ে গেল। আমি ভয়ে বাইরে বেরিয়ে আসার জন্য পা ফেলতেই বন্ধ হয়ে গেল দরজাটা।
আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। আবার আবার খুলে গেল দরজাটা। ঘরের কোণে একটা শাড়ি পড়েছিল, সেখানে দেখা গেল একটি নারী মূর্তি। মূর্তিটি নাকি সুরে বললে, এই বলে ছায়ামূর্তি বলতে শুরু করলো, আমি বাঙালি ঘরের মেয়ে, অল্প বয়সে বিধবা হই। আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল, জমি জমা ছিল প্রচুর। সেই লোভে স্বামীর এক আত্মীয় আমাকে খুন করে কাঠের বাক্স করে আমায় পুঁতে দিয়ে যায়। সেই থেকে আমি ভূত হয়ে আছি। তোমাদের ভাষায় প্রেত যাকে বলে, আত্মা যাকে বলে, এই প্রেত হয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি, আর সহ্য করতে পারছি না। তুমি দয়া করে আমার নামে গয়ায় যদি দাও। আচ্ছা, আপনি যে মুক্তি পেয়েছেন তা জানবো কি করে? তুমি যে গাড়ি দেবে দেখবে নদীর ধারে, সেখানে 8 মাইল দূরে বালি আছে। দেখবে আমার নাম, যেটা তোমায় দিলাম। তাহলে বুঝবে আমার মুক্তি হয়েছে। আমি এক প্রকার বাধ্য হয়েই বললাম, বেশ, তাই হবে। তাহলে এটা রাখো, কিন্তু মনে রেখো বেইমানি করো না। তাহলে তোমার রক্ত আমি শুষে খাবো। সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কি দিল একটা মনে হলো। আমি পকেটে হাত দিতেই মেয়েটি বলে উঠল, কাল দেখো গয়ায় আমার খরচ, আর আমার নাম লিখে দিলুম। তুমি হলে ভুল পথে এসেছ, আমি তোমায় মুক্তি দিচ্ছি। আমি একেবারে ঘর থেকে বেরিয়ে রাস্তায়। স্টেশনে কাছাকাছি একটা জঙ্গল, সেখানে আসতেই ভোর হয়ে এলো। পেছন থেকে মেয়েটি বললে, দেখো আমি আর যেতে পারবো না, সকাল হয়ে গেছে। আমাদের প্রেতেদের কিছু বাধা ধরা তো রয়েছে। আমি এই পর্যন্তই তোমার সাথে থাকতে পারবো। তারপর আমি পিছনে ফিরে দেখি এই একটা নর কঙ্কাল যাচ্ছে। কি ভয়ঙ্কর দেখতে! আমার সারা দেহ তখন কাঁপছে। ও, এর সঙ্গে আমি কাল সারা রাত একটা নোংরা বাড়িতে বন্দি ছিলাম। স্টেশনে ফিরে এসে দেখলাম একটা নাম লেখা কাগজ ও একটা সোনার হার। কলকাতায় ফিরে সেটা বিক্রি করে গয়ায় পিণ্ড দিয়ে এসেছিলাম।